সেই ফেসবুক স্ট্যাটাসটা আমি একটু বলছি, আমি তুষার ভাই থেকে একটু বুঝে নিতে চাই যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। তুষার ভাই, আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, একটা ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকের গভীরতা টের পাওয়া যায়। বাক্যটি আমার এতই ভালো লেগেছে যেটা আমি আবার বলতে চাই, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকের গভীরতা টের পাওয়া যায়। তুষার ভাই, আপনি কি আমাদের কি জন্য একটু বলবেন যে এখানে আপনি আসলে চাকর কাকে বলছেন, সম্পদ কাকে বলছেন, মালিকের সিন্দুক কোনটি বলছেন, গভীরতা টের পাওয়াটা কোনটি বলছেন, আপনি যদি আমাদের একটু বলতেন। বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর যে কোনো দেশের সংবিধানই যদি গণতান্ত্রিক সংবিধান হয়, তাহলে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ফলে জনগণ হচ্ছে দেশের মালিক। ফলে আর যারা এই দেশকে সার্ভ করেন তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী। যদি ইউএসএ হয় তাহলে তারা ইউএসএ যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটার কর্মচারী, ব্রিটেনে হলে তাদের কর্মচারী, আপনি জার্মানিতে থাকেন সেখানেও রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী হচ্ছে চাকর, জনগণের চাকর। আর এত চুরি করে জনগণের পকেট থেকে, চাকর যদি জনগণের পকেট থেকে চুরি করে তাহলে বোঝা যায় যে জনগণের সম্পদ আসলে অনেক গভীর হয়ে গিয়েছিল। আমাদের টাকা পয়সা উন্নতি এতই হয়েছিল যে আমাদের পকেটে হাত ঢুকিয়ে আমাদের কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা, প্রজাতন্ত্রের যারা সেবক, তারা টাকা পয়সা নিতে পেরেছেন, সম্পদ নিতে পেরেছেন। তো সম্পদের যে পরিমাণ আমরা দেখি, এটা দেখে আমার মনে হচ্ছে একটা ম্যাক্সিম, এটা আসলে সর্বদেশে সর্বসময় সর্ব জায়গায় প্রযোজ্য হতে পারে। এটা কাউকে মিন করে ঠিক সরাসরি লেখা না, কিন্তু এই ঘটনাগুলি দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কত সম্পদ বাংলাদেশে আমরা জড়ো করেছিলাম। কারণ সম্পদ কাউকে লুটপাট করতে গেলে, অর্জন করতে গেলে, বা ধরেন দুর্নীতি বা কোন অসৎ উপায়ের মাধ্যমে অর্জন করতে গেলে আগে তো সম্পদটা তৈরি হতে হয়। তো সেই তৈরি হওয়া সম্পদটাতে কেউ হাত ঢুকিয়ে দেয়। তো চাকর শব্দটা আমি এই জন্য বলেছি যে সাধারণত চাকর বাজার করতে দিলে সেখান থেকে চুরি করে। আমাদের দেশে আসলে যে দুর্নীতিগুলি হয় আপনি দেখবেন সেগুলো কেনাকাটাতেই হয়, অধিকাংশ দুর্নীতি, এবং সারা পৃথিবীতেই তাই, কেনাকাটায় দুর্নীতি। তো সেই কারণে আমি বলেছি যে চাকরের সম্পদ দেখলে এই যে জনগণের দেশের কত সম্পদ হয়েছিল এটা বোঝা যায়। যেমন এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকে একবার হ্যাক হয়েছিল, তো বাংলাদেশ ব্যাংকে টাকা ছিল বলেই তো হ্যাক করতে পেরেছে, টাকা না থাকলে কি হ্যাক করতে। তো এই বাংলাদেশ ব্যাংকে এত বিলিয়ন ছিল, সেখান থেকে একটুখানি চুরি করছে, না থাকলে করতে করতে। এইসব জায়গা থেকে আমি আসলে বলেছি একটু রসিকতা করে যে আমাদের আসলে পকেটে মনে অনেক জমি ছিল, সেই জন্যই এদের লুটপাটটা দেখে আমরা এখন বুঝতে পারছি যে আমরা, আমাদের জনগণ আসলে কত আয় করেছিল, কত সমৃদ্ধি বাংলাদেশে এনেছিল। তুষার ভাই, আমি একটু যদিও আমি চাকর, মালিক, সম্পদ, এটার জন্য নানা রকম আমি ব্যাখ্যা দেখেছি পুরা, আমি একটু যে যা বুঝে তাই সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাখ্যা, আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি। রাইট। আমি এইটা একটু আপনার কাছে জানতে চাই যে চাকরের যে সম্পদ আহরণ, তো চাকরের উপরে তো চাকরের নিশ্চয়ই সুপারভাইজার ছিল, বড় চাকর ছিল, সবচেয়ে বড় চাকর ছিল, তাদের ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে এটা মানে এটা কেমনে এটা হইতে পারলো, যদি আপনি ওই কিভাবে হলো এটা বলা খুব কঠিন, কারণ এই চিন্তা করার ক্ষমতাই আমার নাই যে এত সম্পদ কি করে মানুষ আয় করতে পারে এবং কিভাবে সম্পদ লুকাতে পারে, মানে এত ধারণা আমার নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটা বলতে গেলে বলবো যে এই যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, মঞ্জু ভাইয়ের সাক্ষাৎকার নেবেন, একটু পরে প্রশ্ন করবেন, আপনার উপরে ডয়েশ ওয়েল আস্থা রেখেছে। এখন যারা সুপারভাইজ করেন তারা আসলে কর্মচারীদের উপর আস্থা রাখেন, এবং কোন একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মচারী যদি কেউ হন, যেমন আপনি সাবেক সেনা প্রধানের নাম বলেছেন, সাবেক সেনা প্রধানের কথা বলেছেন, একজন সর্বোচ্চ পর্যায়ে যে উঠে এসেছে সে তো ধাপে ধাপে উঠে এসেছে, আস্থা অর্জন করে করে উঠে এসেছে। ফলে ওই পর্যায়ে গিয়ে কেউ যদি এই ধরনের দুর্নীতি করে, যারা তাদেরকে কন্ট্রোল করে তারা আসলে বুঝতে দেরি করে ফেলে, তারা আসলে বুঝতেই পারে না। কারণ এত দিন ধরে যিনি এত বিশ্বস্ততার সাথে এমন একটা জায়গায় উত্তীর্ণ হয়ে তারপরে এইভাবে বিশ্বাস ভঙ্গ করবেন, এটা বুঝতে পারার একটা সমস্যা আছে। আর দ্বিতীয় হচ্ছে, যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবেই যে তাদের কি তদারকি ছিল নাকি ছিল না। কারণ তদারক করাটা আসলে খুব জরুরি। আপনি যখন কাউকে ক্ষমতা দেবেন তখন সেই ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা এই তদারক করাটা অনেক শক্তিশালী হওয়া দরকার এবং অত্যন্ত গভীর তদারকি থাকা দরকার। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলবো যে এই যে আস্থা স্থাপন করে তদারকি বন্ধ করলে চলবে না। যে ডয়েশ ওয়েল আপনাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনাকে তদারক করতে হবে, মানে আপনার উপরে কোন একজন তদারককারী থাকতে হবে। তুষার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেন মঞ্জু ভাইয়ের কাছে একটু যেতে চাই। মঞ্জু ভাই, মানে আমি সবসময় মনে করি যে মানে একটা কথা আছে না যে সবচেয়ে উপর থেকেই আসলে জিনিসটা শুরু করা উচিত। যদি আমরা দেখি যে একটা লোকের কাছে এত সম্পদ জমা হয়, তাহলে তুষার ভাইয়ের শব্দ ধার করে বলি যে তদারককারী কেউ কি আসলে এই ব্যাপারে জবাবদিহি করা উচিত কিনা। অর্থাৎ বেনজির আহমেদ এবং আজিজ সাহেবের দুর্নীতি নিয়ে
যথেচ্ছ চার নিয়ে, আইন ভঙ্গ করা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তাদের যে সুপারভাইজার ছিলেন তাদেরকে যারা মানে নিয়ন্ত্রণ করতেন তাদের নিয়ে কথা বলা উচিত কিনা আপনি কি মনে করেন, এই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই যে তুষার ভাইয়ের সেই স্ট্যাটাসটির একটি ব্যাখ্যা ওনার কাছ থেকে শোনার জন্য, কারণ আমরা যখন শুনছিলাম এই প্রথমে শুনে কিন্তু এটা এক একজন এক একভাবে সেই কবির কবিতার মতো করে এক একজন এক একভাবে বুঝতে পারতেন। সেই জায়গাটা অন্তত আমরা একটা ব্যাখ্যা পেলাম যে উনি যেটা বললেন যে জনগণ হচ্ছে মালিক এবং বাকিরা কর্মচারী, এটা অন্য অর্থ বোঝানো যেত। আর আপনার সরাসরি উত্তরে যেটা বলবো যে দেখেন, আমরা আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, আমি তুষার ভাইয়ের কথা ধার করে একটু বলতে চাই যে 786 কোটি টাকা আমাদের বাৎসরিক বাজেট ছিল। সে জায়গায় আমাদের 7 লক্ষ কোটি টাকা বাজেট হয়। এখন চুরি ডাকাতির হিসাব আমরা ব্যাংকের টাকার লোটপাট কমপক্ষে যেটা সেটা শুনে 1000 কোটি টাকার কাছাকাছি। মানে একসময় যে অঙ্ক টঙ্ক আমরা আসলে গুনতেই একটু মাথায়, মানে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি তখন ভয় পেতাম। এখন আমাদের রিপোর্টাররা নির্বিবাদে লিখে ফেলে 20,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, অমুক ইত্যাদি। এখন আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমাদের এখানে তো অবশ্যই এই ব্যাখ্যাটা কিছুটা তুষার ভাই দিয়েছেন যে আপনার যিনি সুপারভাইজার উনি তো আপনাকে আস্থায় রেখেই একটা দায়িত্ব দেন, কিন্তু আমরা যেমন আমি যেরকম ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি তো বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডকে দায়িত্ব দিই। এখন ধরেন আমার 16টা ডিপার্টমেন্টের 16 জনকে তো আমার প্রতিদিন তদারকি করার ব্যাপার নাই। আমি একটা সিস্টেম দাঁড় করায় দিই, সেই সিস্টেমটার মধ্য দিয়ে তাদের সুবিধা অসুবিধা এবং তাদের নিয়ম নীতিগুলো তদারকি হবে, এটাই মানে সিস্টেমটা দাঁড় করানো জরুরি। আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি সরাসরি ধরেন যে তার ইমিডিয়েট সুপারভাইজার বলতে, আমি যদি কথার কথা একেবারে স্পেসিফিক নামে আসি, আজকে পুলিশ প্রধানের জায়গায় আমি যদি ধরি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দোষী করব, বা ধরেন আরেকজনের ক্ষেত্রে ধরি প্রতিরক্ষা মন্ত্রীকে আমি দোষী করব, সেই জায়গায় এইটা কি একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে কিনা, মানে পুরো বাংলাদেশের মধ্যে যে ব্যবস্থাপনাটা চলছে, এবং এটা আজকে না, এটা চলে আসছে, আমাদের পুরো সিস্টেমটাই তো করাপ্টেড। ইনস্ট্রুমেন্ট গুলো যদি করাপ্টেড হয়ে যায়, আপনি সার্জারি করবেন, তাহলে আপনি কিভাবে রোগটা সারাবেন? আপনি যদি ক্ষতটা সারাতে চান যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টটাই আমার মনে হয় আক্রান্ত হয়ে গেছে। এই জায়গাটা আমি কেবলমাত্র একজন ব্যক্তি না, আমি মনে করি যে আমাদের পুরো প্রক্রিয়াটা নিয়েই আমার কথা বলার বা আমাদের সকলের ভাববার বিষয়। ধরেন একেবারে আরো স্পেসিফিক বলি, নিশ্চয়ই আপনি পরে আরো সময় দেবেন, আরো ব্যাখ্যার সুযোগ থাকবে। আমরা সকলেই জানি, মোটামুটি সর্বজন বিদিত, যে আমাদের এখানে এখন যিনি সরকার পরিচালনা করছেন, শেখ হাসিনার কথা বলছি, তার সম্পর্কে মানুষের একটা জনপ্রিয় ধারণা আছেন, উনি ধার্মিক মানুষ, সৎ মানুষ, সৎভাবে পরিশ্রম করে দেশটা পরিচালনার চেষ্টা করছেন। এখন সেই সরকারের মধ্যেই তো আমরা একের পর এক নানান প্রশাসনের নানান অংশে দুর্নীতির খবর পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা কি সেটাকে ওই যে সেই লজিকের ভাষায় বলে নেব যে ওনারা দুর্নীতিগ্রস্ত বলে উনিও দুর্নীতিগ্রস্ত, নাকি আমরা ওনার একজনের পক্ষে, আমি 60টা মন্ত্রণালয়, আমাদের 250 বিভাগ এবং আমাদের এই সারা বাংলাদেশে 18 কোটি মানুষের যে প্রশাসন, পুরো বিষয়টাকে করবার জন্য যে, যেমন মনে করেন আমি যদি আরো স্পেসিফিক আসি, পুলিশের ক্ষেত্রে বা সেনাবাহিনীর ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংস্থাপন মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয় তো এক একটা নিয়ম অনিয়ম করবার ক্ষেত্রে কতগুলো বিধিমালা আছে। আপনিও একসময় সরকারি চাকরি দিয়ে যাত্রা শুরু করে পরে যেহেতু ভয় অথবা সাহস করে চলে গেছেন, সেই জায়গায় আপনার শপথ নেওয়ার সময় কি আপনার কতগুলো নীতি নৈতিকতার শপথ নিতে হয় না? সেটাকে আমরা কেউ কোনোদিন তদারকি করছি কিনা? মঞ্জু ভাই, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যেটা আমি আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমি তুষার ভাইয়ের মন্তব্য এটা শুনতে চাই। সেই স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি, আমি বিচারপতি এস.কে. সিনহার কথা বলছি, বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে যখন সরকার বা স্পেসিফিকলি প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করলেন, তার মন্ত্রিসভার সদস্যরা, তখন দেখা গেল যে তারা বলছেন যে এই প্রধান বিচারপতি অনেক আগে থেকেই দুর্নীতিগ্রস্ত, অনেক আগে থেকেই তিনি অনেক কিছুর সাথে জড়িত, আমরা এগুলি জানতাম, কিন্তু তারপরেও তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা প্রধান সেনাপতি যিনি ছিলেন আজিজ আহমেদ, সেই আজিজ আহমেদ যে তার ভাইদের সার্টিফিকেট, বিভিন্ন কাগজ, বিভিন্ন ডকুমেন্টসের ব্যাপারে কথা বলছেন, আমি তাকে প্রশ্ন করছি, উনি উত্তর দিচ্ছেন বাংলাদেশে কি এরকম আর কাউকে আপনি দেখেন না? বাংলাদেশের একজন পুলিশ প্রধান, তিনি পুলিশ প্রধান থাকা অবস্থায় বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন, তাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু, তো সেইগুলি যদি সরকার প্রধান না দেখেন বা সরকার প্রধানের প্রশ্রয় না পায়, মঞ্জু ভাই, এইগুলি কি হওয়া সম্ভব? আমি প্রশ্নটাকে আরেকটু এরকম ভাবে করতে চাই, আমরা তো সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেই, এই দায়গুলি কেন তাকে দিব না?
মঞ্জু ভাই আপনি যদি একটু বলতেন, আমি তুষার ভাইয়ের কাছে ওই একই বিষয় একটু শুনতে চাইবো। আপনি যেটা বলেছেন, হ্যাঁ আমরা তো ক্রেডিট ডিসক্রেডিট দুইটাই একজন পাবেন, কিন্তু আমি যে জায়গাটা আগে বলছিলাম সেটাকে আমি বিস্তারিত করে বলতে চাই। তার অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে তো অন্যান্য বিভাগগুলো আছে যারা এই বিষয়গুলো তদারকি করবেন, তদারকি করে ওনার কাছে রিপোর্টটা দেবেন। ওনার পক্ষে প্রতিদিন আমি যেটা বললাম যে 7টা মন্ত্রণালয়ের অথবা 250 বিভাগের প্রত্যেকটা বিভাগে কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো তো আপনি জানেন যে একটা সরকার প্রধানের চারপাশে উনি কার কাছ থেকে তথ্য পান। তারা যদি তথ্যটা না দিয়ে থাকে, যেটা আমি আগে বলছিলাম, ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে তার কাছে পরিষ্কার তথ্যগুলো যাবার কথা সেটা যদি না পৌঁছে, সেটা পৌঁছানোর পরে আপনি জানেন যে আমরা প্রত্যেকবার উনি বিদেশ থেকে আসলে পরে আমরা একটি সংবাদ সাংবাদিকরা তার মুখোমুখি হই। যে কোনো বিষয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করলে সেই বিষয়টা নিয়ে উনি কেবল বক্তব্য দেন এমন না, প্রত্যেকটা বিষয়ে উনি ব্যবস্থা নেন। অন্তত এইরকম দৃষ্টান্তও কিন্তু আমরা দেখি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার কাছে সঠিকভাবে তথ্যগুলো পৌঁছানো হয় নাই। কেবল আজকের শেখ হাসিনা বলে বলছি না, যখনই যারা প্রধানমন্ত্রী থাকেন তার চারপাশে যে কাচের দেয়ালগুলো তৈরি করা হয়, সেই দেয়ালগুলো ফিল্টার হয়ে আমার কাছে মনে হয় যে প্রকৃত তথ্য যেগুলো আমরা গণমাধ্যম কর্মীরা দেখি, সেই প্রকৃত তথ্যগুলো হয়তো তার কাছে সেই সঠিক সময় পৌঁছে না। যখন পৌঁছে তখন কিন্তু আমরা দেখি অন্তত ব্যবস্থাগুলো নেওয়ার যাত্রা শুরু করেছে। অন্তত স্পেসিফিক যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন বা করবেন, এগুলো নিয়ে আমরা অন্তত বলতেই পারি যে ব্যবস্থা শুরু হয়েছে। মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ। আমি তুষার ভাই তথ্য জানার ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছিলেন মঞ্জু ভাই, কিন্তু আমি যে তথ্যগুলি কথা বলছি সেগুলি কোনো আসলে গোয়েন্দা সংস্থা, বিশেষ সংস্থা কারো মনোযোগে আনা দরকার নেই। আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরের কাগজ, গণমাধ্যম সেগুলি খুব মনোযোগ দিয়ে পড়েন, নিজেই পড়েন, নিজে বরং সেটিও অনেকবার অনেক সিনিয়র সাংবাদিকরা, মঞ্জু ভাইও আসলে হয়তো সেটি আরো বেশি বলতে পারবেন আমার কাছ থেকে। তো এই তথ্যগুলি তো কোনো গোপন তথ্য ছিল না, এই তথ্যগুলি তো প্রকাশিত, এই তথ্যগুলি কেউ এটা বাইর করে না। এমনকি বেনজির আহমেদ যে আরেকটা জায়গা থেকে কিছু অর্থায়ন নিয়ে ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান হচ্ছেন, সেটা তো উনি গোপনও করতে চান নাই। ব্যাপারটা তো প্রকাশিত। উনি যে বোট ক্লাবের প্রেসিডেন্ট, সেটা তো উনি গোপন করতে চান নাই। আজিজ আহমেদ সাহেব যে তার ভাইদের কাগজপত্রের ডকুমেন্টে চেঞ্জ করতে চাচ্ছেন, তার ভাইদের দাওয়াত দিচ্ছেন বোনের, বা এটা কোনো গোপন করতে চান নাই। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আসলে কি প্রধানমন্ত্রী নজরে পড়ে নাই, কেউ নজরে আনে নাই, তাকে কোনো একটা কাচের দেয়ালের আড়ালে আনা হয়েছে, নাকি তিনি আসলে এক ধরনের যেটাকে বলে হচ্ছে চোখ বুঝেছিলেন, দেখেন নাই, বা করতে দিয়েছেন বা ভাগ নিয়েছেন? এই প্রশ্নের উত্তর আসলে আমার পক্ষে দেওয়া তো খুব কঠিন, কেননা ওনার কাছে কি পৌঁছেছে পৌঁছে নাই এই বিষয়টা আসলে যারা ওনার চারপাশে আছেন এবং উনি বলতে পারবেন। কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন প্রথমে, আমি সেটার সঙ্গে একটু যুক্ত করতে চাই। আপনি দেখেন যে মানুষের চিন্তাটা কোথায় গিয়েছে। মানুষ মনে করছে যে মালিক ব্যক্তি হতে পারে। আমাদের প্রজাতন্ত্রে, আমাদের সংবিধানে কোনো ব্যক্তি মালিক হতে পারে না। এই প্রজাতন্ত্রের অর্থ, এই প্রজাতন্ত্রের সম্পদ যেটা জনগণের এক্সচেকারে থাকে, এটা কোনো ব্যক্তির মালিকানা না। এবং যারা এই ধরা পড়েছেন বা যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এরা কোনো ব্যক্তির সেবক না, তো এরা একটা সিস্টেমের সেবক, যে সিস্টেমের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু দেখেন মানুষের চিন্তা ভাবনা আসলে খুবই ন্যারো ফোকাসড হয়ে যাচ্ছে, এবং এই ন্যারো ফোকাসড হয়ে যাওয়াতেই কিন্তু স্ট্যাটাসটা আলোচনা এসেছে। এটা কোনো আলোচনার মধ্যে স্ট্যাটাসই না, এটা একটা ম্যাক্সিম। এরকম লারোশ ফুকে অনেক ম্যাক্সিম দিয়েছেন।